আচ্ছা, তাহলে উসনাবের আর কি কি সেটিংস আছে, যেমন দেখেন একটা যদি লাইন টানি, তাহলে একটা লাইন তো অলরেডি টেনে ফেলছি, তো আর একটা লাইন যদি কর্নার থেকে টানি, তাহলে মানে আমাকে অবশ্যই উসনাব কিন্তু অন রাখতে হবে। রাখতে হবে কিনা, আমার কথা কি শুনতেছেন? জি স্যার, অন রাখতে হবে। উসনাব অন না রাখলে কি এই পয়েন্ট থেকে আপনি আবার একটা লাইন নিতে পারবেন? না স্যার, আমরা লাইন নিতে পারবো না। আচ্ছা, এখন তো উসনাবের বিষয়টা তো শুধু এই নয় যে কর্নার স্টার্টিং পয়েন্ট আর ইন পয়েন্ট গুলোই ধরবে। উসনাবের কাজ হচ্ছে হলো মিড পয়েন্টটাও ধরবে, বুঝতে পারছেন? জি স্যার। তো কিন্তু কিন্তু আমার এখানে তো মিড পয়েন্টটা ধরতেছে না, আমার তো মাঝে মধ্যে আমার মিড পয়েন্ট লাগবে। আপনাকে এখন পরিমাপ করে করে মিড পয়েন্ট বের করবেন। এখন মিড পয়েন্ট কিভাবে ধরবে? এই যে দেখেন ওসনাবের পাশে একটা ড্রপ মেনু সাইন আছে, এই দেখেন নিচের দিকে একটা ড্রপ সাইন আছে, ওসনাবের পাশেই আছে, দেখেন। জি স্যার। এটা কি আমার একার না আপনাদেরও আছে? আমার তো মনে হইতেছে আমার একার আছে। আমাদেরও আছে। তাহলে আমরা হচ্ছে হলো এই ড্রপ মেনুতে একটা ক্লিক দিয়ে দেবো, ওসনাবের পাশে যেটা ড্রপ মেনু আছে এখানে আমরা একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দিয়ে দেখেন এখানে আছে, দেখেন অবজেক্ট স্ন্যাপ সেটিংস। জি, ক্লিক দিয়ে দিলাম, অবজেক্ট স্ন্যাপ সেটিংস এ ক্লিক দিয়ে দিলাম। দেখেন এখানে আমার ও স্ন্যাপটা অনলি কাজ করবে মিড পয়েন্টের ক্ষেত্রে কাজ করবে, এখানে জাস্ট টিক মার্ক দেওয়া আছে। এট মিড পয়েন্টে এখানে কোনো টিক মার্ক দেওয়া নাই। জি, এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। আমরা আমাদের ও স্ন্যাপ আর কি কি ধরবে দেখেন, এখানে একটা লিস্ট তারা কিন্তু দিয়ে দিয়েছে, কিন্তু ইন্ড পয়েন্ট ধরবে, স্টার্টিং পয়েন্ট এন্ড ইন্ড পয়েন্ট ধরবে, মিড পয়েন্ট ধরবে। তো এখানে টিক মার্ক না দিলে কি মিড পয়েন্ট ধরবে না? টিক পয়েন্ট দিতে হবে। টিক মার্ক দিয়ে দিলাম। সাপোজ ধরুন আপনি একটা সার্কেল নিয়েছেন, সার্কেলের সেন্টার পয়েন্টটা ধরতে হবে, তো এখানে টিক মার্ক না দিলে সার্কেলের সেন্টার পয়েন্ট ধরবে না। জি না। তারপর আপনার শুধু সার্কেলই না, যেহেতু যে কোনো জিওমেট্রিক শেপেরও মিড পয়েন্ট কিন্তু হয়, যেমন একটা অনিয়মিত চতুর্ভুজ একদম মিড পয়েন্ট হয়, দেন ত্রিভুজের মিড পয়েন্ট হইতে পারে, এটা যেমনই হোক এটা কিন্তু একটা মিড পয়েন্ট আছে। তাহলে মানে যে কোনো জিওমেট্রিক শেপেরও আমরা মিড পয়েন্ট নেবো, তাহলে এখানে আমরা একটা টিক মার্ক দেবো। যেমন নুড, নুড মানে কি? নুড মানে বোঝেন? আচ্ছা, নুড মানে হচ্ছিল যেমন হচ্ছিল হাত নাড়া দাও, নাড়া দাও। না, নুড মানে হচ্ছে হলো, নুড মানে আবার ওই নুড না, অন্যদিকে নিয়ে যান না। আচ্ছা, আমার সঠিক দিকে থাকি। নুড মানে হচ্ছে হলো আপনার হচ্ছে হলো চার রাস্তার যেখানে মোড়, ওই মোড়টাকেই মূলত বলে নুড। তার মানে কি কোন মোড় পাইলে, এরকম কোন একটার উপর আরেকটা ইন্টারসেক্ট করছে লাইন পাইলে, ওইটাও এখানে টিক মার্ক দিলে কিন্তু করবে। এখানে আরো অনেক কিছু আছে, ইন্টারসেকশন, ইন্টারসেকশন আছে, কোঅর্ডিনেট আছে, এখানে অনেক কিছু আছে। এগুলো এত এত একটা একটা করে টিক মার্ক না দিয়ে একবার সিলেক্ট অল দিয়ে দিবেন। সিলেক্ট অল দিলে সব ইয়ে হয়ে যাবে। জি, দিয়ে নিচে ওকে করে দিবেন। আমি সব ওকে করতেছি। এখন দেখেন এর মিড পয়েন্ট থেকে আমি একটা লাইন টানবো। দেখেন আপনি এখান থেকে ক্লিক করেন না, এভাবে নিয়ে যেতে 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 এই যেটা কি দেখলেন দেখেন তো, সবুজ কালার, এটা কি দেখা যায়? মিড পয়েন্ট। সবুজ কালার এটা কোন শেপ দেখা যায়? এটা রাউন্ড শেপ, ত্রিভুজ আকৃতি, ত্রিভুজ আকৃতি, ত্রিভুজ আকৃতি। কিন্তু আমরা এখানে দেখেন তো মিড পয়েন্টের পাশে কি চিহ্ন দেখলাম দেখেন তো? যে ত্রিভুজ ছিল, এই যে মিড পয়েন্টের পাশে কিন্তু ত্রিভুজ ছিল, কিন্তু তার মানে কি ওই ত্রিভুজটাই হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো মিড পয়েন্ট, মানে মধ্যবিন্দু। জি, এখান থেকে লাগাই এই যে আমরা একটা, ঠিক আছে? জি। তাহলে আপনার শুধুমাত্র অবজেক্ট স্ন্যাপটা অ্যাক্টিভ করে রাখলে হবে না, আপনার এর পাশে যে ড্রপ মেনু সাইন আছে নিচে এসে স্ন্যাপ সেটিংসে এগুলো সবগুলা টিক মার্ক দিয়ে রাখতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু কাজ করবে না। এবার দেখি বৃত্তর ক্ষেত্রে দিকে একটা, আমরা কিন্তু সার্কেলেরও মিড পয়েন্টটা নিছিলাম, যেমন বৃত্তের মাঝখান থেকে আমরা একটা ইয়ে দেবো। দেখেন ওসনা বড় মাঝখানে নিয়ে যাইতে না যাইতে ওখানে প্লাস চিহ্ন দিয়ে রেখে দিয়েছে, ভাই তুমি এখানে আসো, এই জায়গাতে আসো। এই যখন নিয়ে গেছি চুম্বকের মতো ঠাস করে ধরে ফেলছে। ঠিক আছে? জি। এখানে কি মানে মানে অস্পষ্ট পরিষ্কার বোঝা যায় না বা কঠিন জিনিস কি আছে বলেন? না, ঠিক আছে, স্পষ্ট স্যার, স্পষ্ট, রাইট, অলরাইট, স্পষ্ট। আচ্ছা, এবার আমরা
হচ্ছিল আর একটা বিষয় দেখি যেটা আমাদের শুরুর দিকে বলার কথা ছিল, কারণ অটোক্যাডে এত চ্যাপ্টার বুঝছেন মাথায় থাকে না, তো এই বিষয়টা আমি মিস করে গেছি, তো এটা একটু আপনাদের দেখাইতেছি। আমি যদি এখন একটা লাইন অঙ্কন করি তাহলে কি কমান্ড দেবো বলেন তো? পলিলাইন, পলিলাইন, লাইন না, পলিলাইন। এল এন্টার পিএল এন্টার পিএল ইন্টার, দেন আমি এন্টার। পলিলাইন টেনে ফেললাম। জি এখন আমি এটাকে মুভ করব, তাহলে আমাকে এটা সিলেক্ট করে তো আবার কমান্ড দিতে হবে নাকি? সিলেক্ট করে যে আগে এম। ইয়ে করে নিতে হবে, আগে সিলেক্ট করতে হবে আচ্ছা, কমান্ড। কিন্তু আপনার হচ্ছিল অটোক্যাডে কিন্তু এখন পর্যন্ত লাইন কমান্ড কিন্তু সে ধরে আছে, এই কমান্ডটা আপনাকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। কিভাবে পরিষ্কার করবেন? আপনার কিবোর্ডের বাম উপরের কর্নারে, বাম দিকে উপরের কর্নারে একটা ইএসসি নামে একটা বাটন আছে, এখানে জি আচ্ছা যেহেতু আমরা মুভ কমান্ড দেব, এখানে মিনিমাম 3টা ক্লিক দিলে, 3, 4, 5টা ক্লিক দিলে আপনার হচ্ছিল কমান্ড গুলা ক্লিন হয়ে যাবে। আমরা এখন নতুন করে কমান্ড দিলে কাজ করবে, আদারওয়াইজ কিন্তু অনেক সময় মিস হয়ে যেতে পারে। কিন্তু আমার কথা বুঝছেন? জি স্যার। জি স্যার। যেহেতু পূর্বের কমান্ডটা অটোক্যাড ধরেই আছে, আপনি আবার নতুন করে হচ্ছিল মুভ কমান্ড দিতেছেন, তখন অটোক্যাড কনফিউজড হয়ে যেতে পারে। তো এই জন্য যেহেতু লাইন কমান্ড দিয়ে কিছুক্ষণ আগে, পলিলাইন কমান্ড দিয়ে কিছুক্ষণ আগে আমরা হচ্ছিল ড্রয়িং করলাম, এটা আমরা এই কমান্ডটা ইয়ে করে নিব, ক্লিন করে দেবো। ক্লিন করবো কিভাবে? ইএসসি তে 3বার চাপ দিব, চাপ দিয়ে নতুন কমান্ড। এখন আপনি হচ্ছিল সিলেক্ট করে মুভ কমান্ড দেন, এম ইন্টার। কি বুঝলেন? কি বুঝলেন? ওই সিলেক্ট করার পর এম নতুন কমান্ডের মুভ আগে ইএসসি চাপ দিয়ে নিতে হবে। মিনিমাম 3টা, সর্বোচ্চ 7, 8টা, 100টা দিলেও আপত্তি নাই, যে কিন্তু আমরা মিনিমাম কম্পিউটার 3টা রিফ্রেশ চাপ করি দিতেই হবে। ওরকম। আমাদের তো ওই চাপ দিতে দিতে 3টা চাপ দিতে দিতে 7, 8টা চাপ পড়ে যায়। তো মিনিমাম 3টা হইতে হবে, 2টা হইলে হবে না, কিন্তু মিনিমাম 3টা দিতে হবে। তো আন্দাজা করে 3, 4, 5, 6টা দিয়ে দেন, হোক কটা হয় হোক গা। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? কি শিখলাম এখানে? এখানে আমরা ওই কমেন্ট এটা ক্লিয়ার করাটা শিখলাম। মানে Command. কমান্ডটাকে ক্লিয়ার করে দিতে হবে কিন্তু। জি ঠিক আছে স্যার, স্যার আমরা কি এইভাবে বলতে পারি কমান্ড সর্বোচ্চ 3বার দেওয়া যায়, এরপরে নতুন করে দিতে হলে ওগুলো আবার এসকেপ করে দিতে হবে? হ্যাঁ, আপনার এই কথাটাও সঠিক, কিন্তু আমি ওই কমপ্লেক্সিটিতে যাইতেছি না। আপনার কথাটা সঠিক, 100% সঠিক। জি স্যার। কিন্তু আমরা চলো কমান্ড অনেক সময় দেখেন, আপনি কাজ করতে করতে আপনি ইএসসি তে চাপ না দিয়ে করতেছেন, অনেক সময় অটোক্যাড বিভ্রান্ত হয়ে যেতে পারে। ওই যে আপনি যেটা বললেন যে সর্বোচ্চ 3টা কমান্ড দেওয়ার পরে ইএসসি তে দেওয়া যাবে, তো ওই সর্বোচ্চ 3টার কথা যদি এখন বলি, দেখা যাবে যে 5, 6টা কমান্ড দিয়ে ফেলছে ইএসসি তে চাপ। জি স্যার, ঠিক আছে স্যার। মানে আমি ওইভাবে বলতে পারি কিনা স্যার, ওইটা জানতে হ্যাঁ। চাইলাম আমাদের। ভাইয়া আরেকটা জিনিস, 2-3বার যদি আমি প্রেস করি তাহলে কমান্ড বারটা নীল হয়ে যায়, মানে জিরো হয়ে যায়। ওখানে হ্যাঁ। একটা কমান্ড থাকে, ওগুলো জিরো হয়ে যায়। ওটা জিরো হয়ে যায়। যেমন কিছুক্ষণ আগে আপনি অটোক্যাডকে নির্দেশ দিলেন যে ভাই তুমি একটা পলিলাইন টানো, তো পলিলাইনের কমান্ড কিন্তু ওর কাছে কিন্তু এখনো ওটা এখনো আছেই, ও ধরেই আছে কমান্ড। এখন আপনি এখন পলিলাইন টানার পর এখন মুভ করবেন, ও কিন্তু কমান্ড ধরেই আছে, তো উল্টাপাল্টা কাজ করতে পারে। এই জন্য যেহেতু এবার নতুন কমান্ড দিব, মুভ কমান্ড দিব, 3-4বার চাপ দিয়ে দেন। আর খুরশিদ আলম স্যার যেটা বললো ওটা আপাতত মাথায় নেওয়ার দরকার নেই। আপনি যখন এক্সপার্ট লেভেলে চলে যাবেন তখন আপনি নিজেই টের পাবেন যে আমার তো শিখাইছে একবার কমান্ড হচ্ছে ইয়ে করে করার, এটা একটু সর্বোচ্চ 3বার দেওয়া যায়। বুঝতে পারছেন? জি স্যার। কি সবকিছু জি স্যার। আমার কাছ থেকে শিখে নেওয়ার চেষ্টা করেন না, কিছু কিছু আপনি কাজ করতে করতে টের পাবেন। জি স্যার। আচ্ছা, এবার আরেকটা বিষয়, আমরা সুন্দর করে একটা ড্রয়িং করলাম, বুঝছেন? একটা ড্রয়িং লাইন টানলাম, আরেকটা লাইন টানলাম, আরেকটা লাইন টানলাম, আরেকটা লাইন টানলাম, ইন্টার, সম্ভব না। ক্লিক ইন্টার করে আমরা অনেকক্ষণ ধরে কাজ করে একটা কমপ্লেক্স ড্রয়িং হয়ে গেছে। কিন্তু এখন হঠাৎ করে দেখছি আরে এখানে তো কিছু লাইন আমার এই লাস্ট এই লাইনটা আমাকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দিব? কন্ট্রোল জেড, দেখেন একটা একটা করে পিছনে চলে যাইতেছে। ভাইয়া তার মানে কন্ট্রোল জেড দিতে, কন্ট্রোল চেপে ধরে রাখে, যতবার জেড চাপ দিবেন এক ঘর করে পিছনে চলে আসবে। ভাইয়া কন্ট্রোল চাপ দিয়ে যত চাপ ধরে রাখবেন, আচ্ছা। 3-4বার দিবেন, 3-4টা ইয়ে স্টেপ পিছনে চলে আসবে। এভাবে
সর্বোচ্চ যত পিছনে আপনি আসতে পারেন, এটা ফটোশপ ইলাস্ট্রেটর দ্বারা কাজ করে তারা জানেন যে ফটোশপে হয়তো সর্বোচ্চ 1000 বার এটা সেট করে রাখতে হয়, না হলে 50, না হলে হয়তো কয়েকবার 3 4 5 বার করা যায়। একটা প্রশ্ন ছিল আচ্ছা। ভাই, প্রশ্নটা করব। হ্যাঁ আপনি এই যে দাগগুলি টানলেন, তো আমার প্রতিবারই পলি লাইনে যাওয়া লাগলো, কিন্তু আমি না একবার না, আমি এটা এমনি আপনাদের বোঝানোর জন্য ইয়ে করলাম। যেমন সাপোজ ধরেন পলি লাইন দিয়ে আপনি একটা পলি লাইন ধরে হচ্ছে আপনি একটা এইভাবে একটা লাইন টানলেন, তারপরে হচ্ছে আবার পলি লাইন নিয়ে এইভাবে লাইন টানলেন। আমি এত সময় না নিয়ে আমি সংক্ষেপে এই জিনিসটা ওই লাইন দিয়ে করে দেখাইছি। তারপর পলি লাইন নিয়ে এইভাবে একটা কমপ্লেক্স ড্রয়িং হয়ে গেছে, হওয়ার পর আপনার এখন পিছনের দিকে আসতে হবে কোনো কারণবশত। শুধু লাইনের ক্ষেত্রে নয়, যে কোনো অ্যাকশন করার পরে যদি পিছনে আসার আপনার দরকার পড়ে, তাহলে এই ক্ষেত্রে আপনি কন্ট্রোল জেড দিয়ে কিন্তু পিছনের দিকে চলে আসতে পারবেন, না, মানে আমি লাইন ওইটা বলিনি। আগের অবস্থানে চলে যাবে। আমি ওইটা বলিনি, আমি বলছি আমি একবার ক্লিক করে পলি লাইনে একবার ক্লিক করে কি আমি বারবার লাইন ড্র করতে পারবো সেটা? না, কারণ পলি লাইনে এই জন্যই পারবেন না, কারণ কি জন্য পারবেন না, কারণ এটা হচ্ছে একটা অবজেক্ট। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লাইন আছে, কিন্তু এটা কিন্তু একটা অবজেক্ট, এটা আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন আমি কন্ট্রোল জেড দেবো, পুরাটাই চলে গেছে। হ্যাঁ জি স্যার, পলি লাইন তো একটা, যতটাই টানবে এটা একটা। পলি লাইন হচ্ছিল সিঙ্গুলার অবজেক্ট। কতগুলো লাইন বুঝতে মিলে পারছেন? একটা পলি লাইন। আপনি 5 লক্ষ পলি লাইন দিয়ে 5 লক্ষটা লাইন টানেন, দিস ইজ এ সিঙ্গুলার লাইন। আপনি এটাকে কখনো আলাদাভাবে বিবেচনা করার কোনো সুযোগ নেই, এটা পলি লাইনের ক্ষেত্রে। কিন্তু আমার ঝামেলা হলো বারবার পলি লাইনকে ক্লিক করে নিতে হচ্ছে, এটা বলছি। এখন পলি লাইনে তো আপনার তো শিখাইলাম, পলি লাইনে যদি কোনো লাইন বাদ দিতে চান তাহলে কি করবেন, কালকে শিখাই তো দিলাম, এক্সপ্লোড করে খুলে ফেল দিবেন, খুলে ফেলে দিয়ে যে লাইন ডিলিট করতে হবে লাইন ডিলিট করে দিবেন আপনি। ভাই আমার মনে হয় উনি বোঝাতে চাচ্ছে স্যার মানে আমি একটু বলবো? প্রত্যেকটা লাইন টানার সময় ও পলি লাইনের এই মেনুতে ক্লিক করতে হচ্ছে, এটা ক্লিক না করে কি করা যায় কিনা এই ধরনের কোনো প্রশ্ন করতে চাচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। স্যার আমি একটু বলবো, সেটা পলি লাইন হোক কিংবা লাইন হোক, এটা যাবে তো পলি লাইন ইন্টার চাপলেই হবে। হ্যাঁ পিএল ইন্টার দিলেই তো পলি লাইন চলে আসে, কিংবা আমার এখান থেকে উপর থেকেও পলি লাইন আমরা দিতে পারি। আমি বুঝলাম না কিছু, এটা তো আজকে প্রশ্ন আসার কথা পলি না। লাইন নিয়ে তার পরবর্তীতে যদি পলি লাইনের ওই জায়গায় আর নেওয়া লাগবে না, বারবার ইন্টার চাপে আর ওই জায়গা থেকে ক্লোজ হয়ে অন্য লাইন টানতে লাগবে। হ্যাঁ আমি সেটা বলছি। হ্যাঁ স্যার এই ও আচ্ছা 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 আচ্ছা, আপনারা বলতেছেন এই পলি লাইন মানে ইয়ে করলাম বারবার ইন্টার চাপলে, হ্যাঁ হ্যাঁ এটাও একটা নিয়ম, এটা আমি ভুলে গেছি, এটা আরো 2 ভাবে করা যায়। আমি একটু দেখাই। দেখো সাপোজ ধরেন আমি একটা কমান্ড নিলাম, শুধু পলি লাইনের ক্ষেত্রে না, আমার কথা শুনেন, শুধু পলি লাইনের ক্ষেত্রেই না, এটা সব কমান্ডের ক্ষেত্রে। এটা সাপোজ ধরেন আমি আয়তক্ষেত্র নিলাম, ইন্টার দিলাম, আবার একটা ইন্টার দিলাম, আবার কিন্তু আয়তক্ষেত্র নিতে পারবো। তো এটা আরেক ভাবে নেওয়া যায়। সাপোজ ধরেন প্রথম একটা কমান্ড হচ্ছে আয়তক্ষেত্র, একটা কমান্ড নিলাম, ইন্টার দিলাম, মাউসের রাইট বাটন দিয়ে দেখেন রিপিট রেক্টাঙ্গেল, এভাবেও করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি এইটাই বুঝাতে যাচ্ছি। ওকে স্যার কি মানে স্পেস দিলেও হবে স্যার। আচ্ছা, বা আমি তো বললামই ইন্টার স্পেসের বিষয়টা কি। আচ্ছা না, এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলে গেছে, আপনারা একটু মাঝে মধ্যে ভাবে আমাকে ধরে দিবেন। যেমন দেখেন ওনা প্রথমে উনি যেটা জিজ্ঞাসা করছে যে দেখেন পলি লাইন, আমি এখানে বারবার পলি লাইন নিয়ে টানতেছি, এখানে বারবার পলি লাইন নিয়ে টানতেছি, এটা কিন্তু করার দরকার নাই। সাপোজ ধরেন আপনি কমান্ড দিচ্ছেন, প্রথমে পলি লাইন কমান্ডে পলি লাইন আপনি টানছেন, টানে এখানে কোনো কারণ বসে ইন্টার দিয়ে দিচ্ছেন, আবারও কিন্তু আপনি ইন্টার দিয়ে কিন্তু পলি লাইন টানতে পারেন। কিন্তু ইন্টার দেওয়া মানে অটোকাট ধরে নেবে যে প্রিভিয়াস কমান্ডটা সে আবার হচ্ছিল রিপিট চাইতেছে। তো তারপরে চলো সুমন ভাই আর একটা কথা বললেন, আমি তো বললামই যে ইন্টার আর স্পেসের কাজ অটোক্যাটের সেম কাজ। তাহলে আমরা কিন্তু পলি লাইন নেওয়ার পরে কিন্তু ইন্টার দিয়ে দিলাম কোনো বশত, ইন্টার বা স্পেস যেটাই দেন, তা আবার স্পেসে ক্লিক করে কিন্তু আবার কিন্তু পলি লাইন নিতে পারবো, ওটা আবার রিপিট হবে কমান্ডটা। এটাই তো বলছেন নাকি? আচ্ছা আচ্ছা, সাপোজ ধরেন আমি একটা ড্রয়িং করলাম, এটাই সাপোজ ধরেন আমার একটা ড্রয়িংটা সেভ করবো কিভাবে? পুরোটা আগে সিলেক্ট করব, সিলেক্ট করার পর সি আমাদের সি তে টিপে ইন্টার টিপবো, তাহলে তো ওটা কপি হয়ে বা ওটার কারসবটা রেখে টেনে নিতে। এই ইব্রাহিম খলিল ভাই, থামেন আপনি।
এটা হচ্ছে আমরা কিভাবে সেভ করবো, এটা তো আমাকে সেভ করতে হবে। সাপোজ ধরুন ইব্রাহিম খলিল ভাই আর আমরা কলিগ। তো ইব্রাহিম খলিল ভাইয়ের অফিস হচ্ছে হলো চট্টগ্রাম, আমার অফিস হচ্ছে হলো ঢাকা। তো উনি চট্টগ্রাম থেকে ঢাকায় তো আমার ফাইলটা পাঠাইতে হবে। তো কিভাবে পাঠাবেন? তো প্রথমে আপনাকে ফাইলটা ফার্স্ট অফ অল সেভ করতে হবে। সেভ কিভাবে করবেন? সেভ করার অনেক পদ্ধতি আছে, আমি এক এক করে যাইতেছি। আমার কোনো পদ্ধতি মিস হইলে আপনাদের জানা থাকলে আপনি জানাবেন। হ্যাঁ, আমি এক এক করে বলতেছি। এই যে দেখেন আপনার চলো স্টার্ট আপ মেনু নাই, স্টার্ট আপ মেনু বা অ্যাপ্লিকেশন মেনু যেটাই বলেন। তো এই স্টার্ট আপ মেনুতে একটা ক্লিক করবেন। এই যে দেখেন সেভ অপশন, একটা সেভ অপশন দেখতে পাইছেন? দেখা যাচ্ছে নাকি জুম করব? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। এই সেভে ক্লিক করলাম, দেন এখানে কম্পিউটারে কোন লোকেশনে আপনাকে রাখতে হবে ওই লোকেশনে রাখে দেন। আমি আপাতত ডেস্কটপে নিতেছি। এটার একটা রিনেম করতে হবে। তো রিনেম করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। দেখেন আমার এখানে লেখা আছে drawing1.dwg। ডিডব্লিউজি কি এটা আমরা একটু পরে আমরা এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে আমার .dwg অপশনটা রাখতে হবে। .dwg এটা আমাকে ইয়া করতে হবে। শুধুমাত্র এই drawing1 এটা আমি পরিবর্তন করে দিব, বা যে নামে আমরা রাখতে চাই সেই নামে আমরা রেখে দিলাম। দেন হচ্ছে কম্পিউটার যে লোকেশন আমরা রাখা লাগে রাখলেন, তারপরে এখানে ডাইরেক্ট সেভে ক্লিক করলেন। এই যে ফাইলটা আমার কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এই যে এখানে ঠিক আছে। তো এটা পরবর্তীতে আমি ইব্রাহিম খলিল ভাইরে পাঠাই দিলাম যে ভাই দেখেন আমি এই পর্যন্ত করছি, দেখেন কি করা যায়। তো পরবর্তীতে উনি আবার এই কাজটা কিন্তু চালাই নিতে পারবে, বা কোনো কারণবশত যদি এডিট করা লাগে প্রিন্ট করে নিতে পারবে। বুঝতে পারছেন? তো ড্রয়িংটা এভাবে সেভ করতে হয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ একটা অটোক্যাডে একটা সেটিংস আছে, এটা খুব কম দেখা যায় আপনার কম্পিউটারে। এই সাপোজ ধরেন আমি এটা হলো এরপর থেকে যদি এই ড্রয়িং এ যদি এই ড্রয়িংটাতে এটা সেভ হয়ে গেছে, যদি আরো কিছু কাজ করে টোরে ইয়ে করে এরপর থেকে জাস্ট স্টার্ট আপ মেনুতে ক্লিক করে জাস্ট সেভে ক্লিক করতে হবে, তাহলে আমার এটাও কিন্তু সেভ হয়ে যাবে। দেখেন আমার থাম্বনেইলে দেখাচ্ছে ওটাও সেভ হয়ে গেছে। ভালো করে থাম্বনেইলের দিকে তাকান, আমি পরবর্তী যে লাইন দিলাম ওই লাইনও কিন্তু সেভ হয়ে গেছে কিন্তু এই সেভ ফাইলে। তো এখানে আরেকটা যেটা সেটিংস করে রাখতে হয় যারা বিশেষ করে ডেস্কটপ চালায়, ডেস্কটপে কাজ করে, কারণ যে কোনো টাইম ইলেকট্রিসিটি চলে যেতে পারে, আপনার ইউপিএস নাই। তো এক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে প্রতি 2 মিনিট পর পর অটো সেভ অপশন করে রাখতে পারেন, যে আপনি এদিকে আপনার মতো কাজ করতেছেন আর অটোক্যাড বাই ডিফল্ট আপনার কাজের মধ্যেই প্রতি 2 মিনিট পর পর ফাইল সেভ করতেছে। বিষয়টা কি বুঝছেন? জি স্যার, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ স্যার, এটা দরকার আমাদেরও। আচ্ছা, প্রতি 2 মিনিট পর পর বা 1 মিনিট পর পর অটোক্যাড কিন্তু ও নিজেই ফাইল সেভ করতেছে। তা আমার এর সাথে এই ধরনের ঘটনা বহুবার ঘটছে। আমার ফাইল তো অটো সেভ দেওয়া থাকতো না আগে, বা এটা জানতামই না। তো আমি 2 ঘন্টা ধরে কাজ করছি, 2 ঘন্টা ধরে বোঝেন কতগুলা লাইন টানা সম্ভব। কাজ করে ঠাস করে কারেন্ট চলে গেছে, আমার ফাইল গায়েব হয়ে গেছে। তো এরপর থেকে যখন অটো সেভ দিয়ে রাখি, আমার কারেন্ট চলে গেল মানে 2 মিনিট আগে জাস্ট আমাকে ফিরে যেতে হয়। এই 2 মিনিটে খুব বেশি কাজ করা যায় না, 2 মিনিট আগে দিলে ওটা যায় আসে না। এখন এটা আমরা কিভাবে করব? ঠিক আছে, আমরা স্টার্ট আপ মেনুতে যাব, দেন হচ্ছে অপশনে যাব। আচ্ছা আচ্ছা, দেখেন অপশনের উপরে ফাইল, ডিসপ্লে, ওপেন এন্ড সেভ, এই ওপেন এন্ড সেভে ক্লিক করব। ঠিক আছে জি। এইবার এই যে দেখেন অটোমেটিক সেভ, এখানে একটা আমি তো দিয়ে রাখছি, এই জন্য আমার টিক মার্ক আছে। আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে রাখবেন, এখানে একটা টিক মার্ক দিবেন। তারপর এখানে 2 মিনিট দিতে পারেন, 1 মিনিট দিতে পারেন, কিন্তু নরমালি আমাদের 2 মিনিট লাগে। বুঝতে পারছেন? কারণ 1 মিনিট দিন না, কারণ এটা পিসির উপর একটা প্রেসার। 1 মিনিট পর পর অটো সেভ করবে, এটা আপনার কাজের ব্যাঘাত ঘটতে পারে। তো মিনিমাম 2 মিনিট 3 মিনিট আপনি দিয়ে রাখতে পারেন। দেখেন অটোমেটিক সেভ আমি এখানে বাই ডিফল্ট আপনি লিখে রাখতে পারবেন, কিন্তু 2 মিনিট বিটুইন সেভস, মানে ও বাই ডিফল্ট আপনারা সেভ করতে পারেন, ওই 2 মিনিট পর পর সেভ করবে। ঠিক আছে, দেন এটা অ্যাপ্লাই এন্ড ওকে, ব্যাস 2 মিনিট পর পর সেভ করবো। আমার আর সেভ করতে হবে না ফাইল। কি বুঝলেন বলুন তো এখান থেকে? স্যার, যাদের ডেস্কটপ আছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো সময় ইলেকট্রিসিটি চলে গেলে ফাইল সেভ থাকবে না। আচ্ছা, তো আমরা যদি যখন নতুন ফাইলে কাজ করব, প্রথমবার কিন্তু ফাইলটা আপনার কম্পিউটারের স্পেসিফিক লোকেশনে কিন্তু ফাইলটা আপনাকে সেভ করতে হবে প্রথমবার, এবং এর পরের বার আপনি কাজ করবেন আর চলে এখানে সেভ দিয়ে দিবেন।
আর ওখানে আমাদের ওদিকে অটো সেভ দেওয়া আছে, আমি আমার মতো কাজ করে যাব, ও 2 মিনিট পর পর খালি সেভ দিতে থাকবে, 2 মিনিট পর পর সেভ দিতে থাকবে। আপনি যদি টোটাল 60 মিনিট যদি কাজ করেন তাহলে 60 মিনিট ও 30 বার সেভ দিবে বাই ডিফল্ট, ও নিজে নিজে সেভ দিবে, আপনাকে আর এখানে সেভ দিতে হবে না। অনেক সময় আমরা কাজ করতে করতে এই যে সেভ করতে হয় ব্যাপারটা আমরা ভুলে যাই না ভাইয়া তাই এর মধ্যে পার্থক্যটা কি? আমি যদি অ্যাপ্লাই না দিয়ে শুধু ওকে দেই তাহলে তো হবে, সমস্যা নাই। কিন্তু অ্যাপ্লাইয়ের বিষয়টা হলো ওকে দিলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাপ্লাইয়ের বিষয়গুলো হলো কি কিছু কিছু অটোক্যাডের কিছু কিছু কাজগুলাতে অ্যাপ্লাই না দিলে ওটা হয় না, অ্যাক্টিভ হয় না কিছু কিছু বিষয়ে। কিন্তু এই ক্ষেত্রে আপনার অ্যাপ্লাই না দিলেও সমস্যা নেই, কিন্তু আপনার নিয়ম সব সময়ের জন্য আপনি অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। ওকে। আর অ্যাপ্লাই আর একটা বিষয় হলো কি অটোক্যাডের কিছু কিছু সেটিংস আছে ওগুলো অ্যাপ্লাই না দিলে ওটাকে আবার ওখানে ঢুকে আপনাকে ওটা সিলেকশন করে নিতে হয়, সিলেকশন করার পর ওটাকে কাজ করবে। এই জন্য আপনি সব সময়ের জন্য অ্যাপ্লাই দিবেন, তারপর ওকে দিয়ে দিবেন। আমরা উত্তম কাজটা করব, অনুত্তম কাজটা আমরা না করি। মন্ডল ভাই, হ্যাঁ বলো। আমরা যখন সেভ করতে যাব, সেভ করতে গেলে পরে আসে আপনার ওই কত, তো আমি মনে নাই ভালো করে, আপনার যদি 2007-এ সেভ করি তাহলে 2007 ইনস্টল করলে ওই ফাইলটা ওপেন হবে, এর পরবর্তী 2025। আচ্ছা ভালো কথা মনে করে দিচ্ছেন। আচ্ছা উনি একটা গুরুত্বপূর্ণ কথা ডিসকাস করেন। আচ্ছা থ্যাংক ইউ। থ্যাংক ইউ। উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। এখন বিষয় হলো কি আপনার ভার্সন হচ্ছে হলো 2024, আর এছাড়া ভার্সন হচ্ছে হলো 2013, 14 বা 7, কিন্তু আপনার ভার্সন তো এটা 2007 সালে নিবে না, ফাইলটা নিবে না, কারণ আপনারটা লেটেস্ট ভার্সনের ফাইলটা, আর ও 2007 সালে ভার্সনে কাজ করে। তো এই ক্ষেত্রে আপনাকে ফাইলটা ওকে 2007-এ আপনি বাই ডিফল্ট সেভ করেও দিতে পারেন, কিন্তু এটা ডিফল্ট আপনি 2007-এ করে রাখতে পারেন, ফাইলটা 2007-এই সেভ হবে। দেখেন কিভাবে, ওই সেম জায়গাতে গেলাম, স্টার্ট মেনুতে গেলাম, অপশনসে গেলাম, ওপেন অ্যান্ড সেভ, এই যে এখানে দেখেন কোথায় গেল সেভ অ্যাজ অটোক্যাড 2018। আমার ফাইলটা কিন্তু এটা কিন্তু অটোক্যাড 2024 কিন্তু আমি অটোক্যাড 2018 করে রাখছি। এটা কিন্তু অটোক্যাড 2007 আপনি করে রাখতে পারেন। তাহলে আপনার ফাইলগুলো আপনি কম্পিউটারে কাজ করলেন, যে কোনো কম্পিউটারে দিলে ওই ফাইলটা কিন্তু ওপেন হবে। আচ্ছা বিষয়টাকে বুঝছেন? এটা আমরা 2007 দিয়ে রাখতে পারি, কিংবা আপনার আর যে ভার্সন 2010, 13, 18, সর্বোচ্চ 18। জি স্যার 18 দেওয়া আছে আমার। আরেকবার একটু দেখেন, আমি পাচ্ছি না, আরেকবার একটু দেখেন কাইন্ডলি। আচ্ছা এই পর্যন্ত আসতে পারছেন? এই পর্যন্ত ওপেন এন্ড সেভ, ওপেন এন্ড সেভ পর্যন্ত আসছি। হ্যাঁ আচ্ছা এর নিচে দেখেন ফাইল সেভ অ্যাস। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পেয়েছি। তো এখানে আপনি 2007 সালটা কিন্তু আপনি করে দিতে পারেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, করে দিলে এখন বিষয় হলো যার কাছে 2008 ভার্সন আছে আর যার কাছে 2007 ভার্সন আছে, 2008-এর 8 ভার্সনের ডিডব্লিউজি ফাইল কিন্তু 2007-এ কিন্তু সাপোর্ট নেবে না, মানে আপার ভার্সনের গুলা লোয়ার ভার্সনে কিন্তু সাপোর্ট নেবে না। তাহলে আমি 2024-এ যতই কাজ করি আমার ফাইলটা কিন্তু 2007-এ সেভ হবে। কেউ যদি আমার ফাইল 2007 দিয়ে ওপেন করতে চায় সে কিন্তু 2007 দিয়ে কিন্তু ওপেন করতে পারবে না, নাকি পারবে? আচ্ছা পারবে, দিয়ে রাখবো, পারবে। হ্যাঁ দিয়ে রাখেন, দিয়ে রাখেন, যে কাউকে শেয়ার করা দিতে তাহলে দিবেন। এই বিষয়টা কি, এটা গুরুত্ব কি বুঝছেন? এটা করমুল্লা ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টা আমি দেখাবো, কিন্তু আমি এখানে আসে এই বিষয়টা দেখাই আমি ভুলে বের হয়ে চলে গেছে এখান থেকে। এটা আমার দেখানোর প্ল্যানিং ছিল আজকে। স্যার এটা তো আমি দেখলাম স্যার। ভাইয়া আমাদের সফটওয়্যারটা তো 2021-এ, এখন কেউ যদি 2024-এ করে আমাকে পাঠায়, বলতে চাচ্ছেন যে তখন আমি ওপেন করতে পারবো না? এই তো আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি। না এখন এখানে একটা বিষয় আছে বুঝছেন, এই বিষয়টা একটু বলি আপনাকে। 2024 সালের ভার্সনে আসলে ফাইল কিন্তু সেভ হয় না। দেখেন আমার এখানে কিন্তু সর্বোচ্চ 2018 কিন্তু সেভ হয়, কিন্তু বুঝতে পারছেন আমার এখানে কিন্তু 2024 ভার্সনে কিন্তু সেভ হয় না ফাইল। তো এই অটোক্যাড ইয়েটা 18 তারা হচ্ছে 18 পরে কোনো ভার্সনে সেভ হয় না, 18ই লাস্ট, সর্বোচ্চ 18 ভার্সনে সেভ হয়। তার মানে কি আমি 2000 ভার্সন আছে ওইগুলোতে কোনো সেভ হয় না, শুধু 18 পর্যন্তই সীমাবদ্ধ। বুঝতে পারছেন? তাহলে তো এটা একটা সমস্যা না? না কিসের সমস্যা? 2007-এ সেভ করলে কি সমস্যা? এটা হলো সুবিধা, সমস্যা না, এটা হলো সুবিধা। এটা সুবিধা, এটা সমস্যা হবে কেন? আমি এখান থেকে 7 করে নেব, 2007 করে নেব।
এটা আপনি 2007 করে নিলে যে কেউ এটা ওপেন করতে পারবে, কিন্তু আপনার যদি 2018 করে রাখেন, যার যে 2016 ভার্সন চালায় সে 2018 ভার্সন এটা ওপেন করতে পারবে না। তো সে বলবে যে আপার ভার্সন ফাইল, এটা দ্যাটস ক্যান নট ওপেন, এটা ওপেন হবে না। তাহলে স্যার আমার হবে না স্যার, আমার 2007 সাল ভার্সন, তাহলে আমার তো কেউ ফাইল পাঠালে তো আমার ওপেন হবে না। আমাদের আপনার ওপেন হবে না, হ্যাঁ রাইট, কিন্তু আপনি আবার 2007 এ সেভ করে আমাদের পাঠান, আমাদের ওপেন হবে, কিন্তু আমাদের ফাইল আবার আপনার ওপেন হবে না। তাহলে আমাদের ফাইল যদি এখানে 2007 এ যদি সেভ করা থাকে তাহলে কিন্তু এটা যে কোনো ভার্সনে কিন্তু ওপেন হইতেছে। তাহলে আমরা 2007 এ দিয়ে রাখবো, সমস্যা কোথায়? 2007 আর 2018 এর মধ্যে তো কোনো পার্থক্য নাই। পার্থক্য আছে ইব্রাহিম ভাই, আপনাকে যদি কেউ ফাইল পাঠায় তাকে বলে দিবেন 2007 এ বা 10 এ করে পাঠানোর জন্য। আপনি যদি 7 ব্যবহার করেন বলুন যে 7 এ সেভ করে পাঠান, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি এবার। আর আমরা অটো 2007 করে রাখবো, সমস্যাটা কোথায়? 2007 এ সেভ করা আর 2018 সেভ করা সমান কথা। এখন বিষয় হলো কি, এটা ভার্সন ভেদে আমরা এটা ইউজুয়ালি করে থাকি। কিন্তু এখন বেশিরভাগ দেখা যায় ডিফল্ট ভাবে আমরা 2018 তে সবাই সেভ করি ডিফল্ট ভাবে। ওই প্রোফাইল থেকে রিসেটটা একটু ডিসকাস করে যান, মানে এখানে যখন আসছেন রিসেটটা একটু না, রিসেটটা জানেন, এটা দেখানো আছে। রিসেট করতে আপনি পারেন না? প্রোফাইল কিভাবে রিসেট করতে হয় বলেন তো, শিখে দেন তো। আমি করছি এমনি, এখানে যখন আসছেন ওটা একটু দেখা যেতে বলছি আর কি। আচ্ছা একটু আমি শিখে নেবো, আমি এটা জানি না। এই ভাই বলেন তো কিভাবে রিসেট দেবো, প্রোফাইল উল্টাপাল্টা হইলে বলেন। আরে কেউ বলে না কিভাবে রিসেট দেবো? ভাইয়া এখান থেকে প্রোফাইলে যাব, তারপর মাউসে, তারপর আমি বলি, তারপর রিসেট অ্যাপ্লাই, এই রিসেটে ক্লিক করলে হয়ে যাবে। এটা দেখানো আছে ভাই করমুল্লাহ ভাই, এটা দেখানো আছে। জি জি জি। আপনাদের যদি করমুল্লাহ ভাই বলতে চাইতে চাই, থামেন কি কথা বলেন না। করমুল্লাহ ভাই বলতে চাইতেছে আপনার যদি এখানে কোনো উল্টাপাল্টা হয়ে যায়, সেটিংস উল্টাপাল্টা হয়ে যায়, আপনার ঠিক করতে পারতেছেন, এক্ষেত্রে আমাদের হচ্ছে হলো এই অপশনে গিয়ে এই হচ্ছে প্রোফাইলে গিয়ে রিসেট করে দিতে হবে, এই কথাটাই বলতেছে। এটা আপনারা জানেন না? দেখানো হয় নাই? জি স্যার হয়েছে, দেখানো হয়েছে, জানার কথা আপনারা বলতে পারলেন না। আপনারা বলতে পারলেন না, এটা খুবই দুঃখজনক বিষয়। আচ্ছা, এখানে আরো অনেক বিষয় আছে, বুঝতে পারছেন? এখানে ডিজিটাল স্বাক্ষর ইয়ে করতে পারবেন, আরো অনেক বিষয় আছে, এগুলা লাগবে না। ডিজিটাল স্বাক্ষর এগুলা কেউ দেয় না, এগুলা লাগে না এগুলা। আচ্ছা, তো ঠিক আছে। তবে এখানে আর একটা বিষয় দেখেন, এগুলো নিয়ে আসলে আলোচনা করলে সময় নষ্ট করছেন, কারণ আপনারা বুঝবেন না। যেমন দেখেন এখানে থেকে ফাইল ওপেন, সর্বোচ্চ কয়টা ফাইল হচ্ছে হলো ওপেন করা যাবে, এই বিষয়টা কিন্তু এখানে কিন্তু ইয়ে করা আছে। তো এগুলো দরকার নাই ভাই, বুঝছেন? যেটা দরকার নাই ওগুলা দেখেন না। যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ জমি জমার বিষয় অনেক গুরুত্বপূর্ণ জিনিস, বিষয়গুলোর সামনে কিন্তু আছে, কিন্তু ওদিকে আমার যেতে হবে, মানে অজগবে একটা জায়গায় আমার আটকে রাখেন না। আচ্ছা, তার মানে আমরা ওপেন এন্ড সেভের বিষয়টা বুঝছি নাকি? এখানে সেভ আসের ব্যাপারে কি করে রাখবো বলেন? এখানে 2007 দিয়ে রাখবো। এটা আমরা 2007 দিয়ে রাখবো, ঠিক আছে? 2007। আবার 2004 দিয়ে রাখেন না, এটা কিন্তু ফাইলের কোয়ালিটি কিন্তু লস করবে, কারণ 2004 এর কিন্তু গ্রাফিক্স কোয়ালিটি কিন্তু খুবই খারাপ। কিন্তু তো 2007 এ কিন্তু গ্রাফিক্স কোয়ালিটি এক বিন্দু পরিমাণও কিন্তু লস করে না, কিন্তু আমরা 2007 দিয়ে রাখতে পারি। কিন্তু 2007 আমি দিতাম না, আমি 18 দিব। আচ্ছা, ওকে, তো ঠিক আছে। তাহলে আমরা .dwg ইয়েটা একটু বলেন। আচ্ছা আচ্ছা, ভালো কথা। আচ্ছা, ভালো কথা। একটু আমাকে একটু মাঝে মধ্যে একটু বলবেন, বুঝছেন? আমি এই বিষয়টা তো পার হয়ে চলে যাইতেছিলাম, একটু জন্য পার হয়নি। আচ্ছা, আপনারা কি এই ধরনের ফাইল দেখছেন? জেপিজি, পিডিএফ, পিএনজি, তারপর ফটোশপের ক্ষেত্রে পিএসডি, ইলাস্ট্রেটর ক্ষেত্রে। জি স্যার, এর নাম শুনেছি। আমরা বিশেষ করে পিডিএফ তো করি, কিন্তু পিজিএফ আছে আর অন্যান্য গুলো কোয়ালিটি আছে। আচ্ছা আচ্ছা, অনেক ফরম্যাট আছে, আমারও এত ফরম্যাটের কথা জানা নাই। তো ঠিক সেই রকম অটোক্যাডের এই হলো আপনার র ফাইলের নামটা হচ্ছে হলো ডিডব্লিউজি ফাইল। আপনার মোবাইলে বা ডিভাইসে যদি অটোক্যাড না থাকে, কিংবা অটোক্যাড ভিউয়ার্স কোনো থার্ড পার্টি সফটওয়্যার না থাকে, তাহলে ডিডব্লিউজি ফাইল কি ওপেন হবে? তাহলে আমরা যে এই যে একটা ফাইল যে কিছুক্ষণ আগে যে সেভ করলাম, এখানে এই যে এখানে যে একটা ফাইল সেভ করলাম, এর ফরম্যাটের নাম কি? ডিডব্লিউজি। এই যে যেমন দেখো উপরে এটা ইলাস্ট্রেটর, এর ফাইল নাম হচ্ছে এআই বা ইপিএস হতে পারে, এটা কিন্তু এআই ফাইল। এটা ফটোশপের ফাইল হচ্ছে নাম, এর নাম হচ্ছে পিএসডি। ঠিক অনুরূপ ভাবে অটোক্যাডের র ফাইলের নাম, র ফাইল মানে কি? যেটা অরিজিনাল ফাইল, ওখানে আমি কাজ করতে পারবো। ফাইলটা যদি কোনোভাবে আমি পাই,
তাহলে কাজ করতে হবে, এই র ফাইলটার এই ফরম্যাটের নামটাই হচ্ছিল কি কি ফাইল? DWG ডট নয়, শুধু ডিডব্লিউজি। স্যার, DWG ডিডব্লিউজি। আমি যদি আপনাকে কখনো বলি যে ভাই আপনাকে আমি একটা হোমওয়ার্ক দিছি, আপনি কাজটা করছেন, তা আমাকে ডিডব্লিউজি ফাইলটা দেন, তখন আপনি আমার কি দিবেন? ফাইলটা সেভ করে আমার ফরওয়ার্ড করে দিবেন নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি যখন আপনার পিডিএফ ফাইল দেন, তখন কি আপনার কি আমাকে ডিডব্লিউজি ফাইলটা কি দেওয়াটা কি ঠিক হবে? যদিও তো এই ডিডব্লিউজি নিয়ে কি কোনো কোনো কনফিউশন আছে যে আমি বুঝি না, জানি না? স্যার, হ্যাঁ বলেন। ডিডব্লিউজিটা তো এডিট করা যাবে সম্ভবত। ডিডব্লিউজি ফাইল অবশ্যই এডিটেবল, ফটোশপের সরি ফটোশপটাই বলতেছি, অটোক্যাডে অবশ্যই এডিটেবল। পিডিএফ তো আর এডিট করা যায় না। হ্যাঁ, এটা ইয়ে করা যাবে না, পিডিএফ এডিট করতে পারবেন না, না পিডিএফ এডিটরও আছে, কিন্তু আমাদের এই র ফাইলগুলো এডিট করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিডব্লিউজি মানে কি বুঝছি আমরা? জি স্যার। জি স্যার, ফরম্যাট। এটা একটা ফরম্যাটের নাম, ডিডব্লিউজি কিন্তু আমারই কিছু না। ডিডব্লিউজি ফাইল যদি আমি আপনার কাছে চাই, আপনি বুঝবেন যে উনি আমার কাছে অটোক্যাডের র ফাইলটা চাইতেছে, তাহলে আপনি আমাকে এই র ফাইলটা পাঠিয়ে দিবেন। র মানে বুঝেন, র ফাইল মানে বুঝেন, যে বলতেছি র ফাইল, এটা কি বুঝেন? মানে জি স্যার, অরিজিনাল ফাইলটা চাইতেছে, ওটা এডিটেবল ফাইলটা চাইতেছে, যাতে ওটা নিয়ে আমি কোনোভাবে কাজ করতে পারি। হ্যান্ড রাইজ কেটা করছেন? হাত তোলেন। স্যার আমি স্যার ওই যে আপনি হচ্ছে ফাইল সেভ করার সময় DWG ডট দিয়ে রাখতে হবে দিয়েছিলেন আর কি। হ্যাঁ সরি, কি আপনার কথা বুঝিনি। ফাইল আমরা কিভাবে অটো সেভ করবো বলেন? 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট আপনি যা দিবেন, কিভাবে করবো বলেন, শিখে দেন আমারে। সেভ এজ স্যার আমরা স্টার্টআপ মেনুতে যাব, ওখানে যে অপশনে 1 মিনিট সবসময় স্টার্টআপ মেনুতে যায়েন না, ওপি এন্টার দিলে কিন্তু ডাইরেক্ট চলে আসবে অপশন। এটা কিন্তু এই ডায়লগ, এই এটার নাম কিন্তু অপশন। ওপি এন্টার দেখেন তো আসে কিনা এটা। আমি যে আপনারে বারবার যে স্টার্ট মেনুতে যেতে বলতেছি, স্টার্ট মেনুতে না গিয়ে ওপি এন্টার দিলে এটা আসে কিনা দেখেন, ওপি এন্টার। জি স্যার আসে। তাহলে আপনারে ক্লিক করে কষ্ট করে ওদিকে যাওয়ার দরকার কি বলে ঘাটাঘাট ওপি এন্টার দিয়ে ওপি এন্টার দিয়ে দেন। জি স্যার। এবার কি করব? এরপরে ওই যে অটো সেভ এখানে টিক মার্ক যদি না থাকে টিক মার্কটা দিয়ে দিব, তারপরে এখানে কয় মিনিট পরে পরপর সেটা দিতে হবে, এটা দিতে হবে, রাইট? এখানে কি কঠিন কিছু আছে? এই জি না কি কঠিন? স্যার এখানে ইনক্রিমেন্টাল সেভ এটা কি দেখাচ্ছে? 50 ইনক্রিমেন্টাল সেভ। জি ওটা ইনক্রিমেন্টাল, এটা চললো থার্মাল ভিউ সেটিংস, ইনক্রিমেন্টাল সেভ পার্সেন্টেজ। এটা একটু আমাকে জেনে নিতে হবে, হ্যাঁ একটু জেনে নিতে হবে, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না এটা। ঠিক আছে স্যার। 50 ইনক্রিমেন্টাল পার্সেন্টেজ 50 set the percentage of potentiality wastage space in a drawing file, full save estimate wasted space, incremental save are faster, they are increasing the size of file. Oh আচ্ছা ইনক্রিমেন্টাল সেভ পার্সেন্টেজ বলতে বোঝাইতেছে যে এটা কত দ্রুত সেভ করবে। এখন প্রশ্ন উঠতে পারে, ও দ্রুত সেভ করুক বা ধীরে সেভ করুক তাতে আমাদের কি যা আসে? এখানে বিষয়টা হলো কি, আপনি যত দ্রুত সেভ করবে ও, বুঝছেন, তত আপনার আপনার প্রসেসর আর র্যাম ইয়ের উপরে থাকবে, মানে দৌড়ের উপরে থাকবে, বুঝছেন? এটা 50% দেওয়া আছে যাতে একটু ধীরে সুস্থে স্বাভাবিকভাবেই সেভ হোক, অত বেশি দ্রুত হওয়ার দরকার না, বেশি ধীরে হওয়ার দরকার নাই। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পেরেছি। আপনারা একটু করলেই কিন্তু বুঝতে পারবেন। কিন্তু স্যার ইনক্রিমেন্টাল শব্দের অর্থ ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান। হ্যাঁ বুঝতে পেরেছি। এটা তো স্যার আমাদের বাই ডিফল্ট থাকবে না? আচ্ছা যা আছে থাকুক, এটা চেঞ্জ করার কথা আমাদের কেউ, আমরা তো অটোক্যাডে যখন করছি আমাদের কখনো এটা এগুলো নিয়ে বলা হয় নাই, তো এটা একটু করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আচ্ছা
তো আমরা তাহলে অটো সেভ করা শিখলাম। ফাইল কোন ফরম্যাটে সেভ রাখবো? বাই ডিফল্ট কোন ফরম্যাটে ফাইল আমাদের? ডিডব্লিউজি। ডিডব্লিউজি তো বটে, কোন ভার্সনে সেভ হবে বাই ডিফল্ট? 2007। 2007। কারণ আপনি তো জানেন না কেডা কোন ভার্সনে চালায়। ওদের 2007 এ সেভ রাখাই ভালো। যে 24 চালায় সেও ওপেন করতে পারবে, যে অটোকাড 2030 চালায় সেও ওপেন করতে পারবে, যে 7 চালায় সেও ওপেন করতে পারবে, যে 10 চালায় সেও ওপেন করতে পারবে। জি স্যার, এটাই ভালো হবে। এটাই ভালো। আমার ওই কমপ্লেক্সিটি যাওয়ার মধ্যে দরকার নাই। 2018 তে কোনো দরকার নেই। এতে করে ফাইল কোয়ালিটি লস করবে না। কিন্তু 2007 এর নিচে যদি সেভ করেন তাহলে কিন্তু ফাইল কোয়ালিটিটা কিঞ্চিত লস করতে পারে। কারণ 2007 এর নিচের ভার্সন গুলার গ্রাফিক্স কোয়ালিটি মানে খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, তাহলে সেভ করার বিষয়টা গেল। ইএসসির বিষয়টা গেল নাকি? ইএসসির বিষয়টা কি বলেন তো? ইএসসি কেন কখন চাপ দিতে বলতেছি? ইএসসির যখন স্যার আমরা কাজ করতে কমেন্টের সংখ্যা বেড়ে যায়, কমেন্টকে কমানোর জন্য ইএসসি 3 বারের অধিক চাপ দিলে আমার কমেন্টগুলা ক্লিয়ার হয়ে যাবে। তো নতুন ভাবে কমেন্টটা সাইডে দেওয়ার জন্য স্যার ইএসসি প্রেস করা হয় স্যার। কমেন্ট যেটা কমেন্ট দেওয়া হয়েছে ওটা রিমুভ করার জন্য, মানে একটা কমেন্ট দিলাম ওটা আমি বাদ দিতে চাই, রিমুভ করতে চাই, ইএসসি দিলে রিমুভ হয়। আমরা ইএসসি চাপি। আচ্ছা আপনাদের মধ্যে কি পূর্বে অটোক্যাডের কোর্স করছে অন্য কোথাও এরকম কেউ আছেন আপনাদের মধ্যে? না স্যার, আমি প্রথম। কিন্তু কেউ আছেন? আপনি তো প্রথম, কেউ আছেন এরকম? জি না স্যার। কে কে? নাই স্যার, কেউ নাই। কি বলেন? আচ্ছা এইবার আমরা আসবো হচ্ছিল এসপি লাইন। এসপি লাইনটা আবার কি জিনিস? ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি এসপি লাইনটা কি। এসপি লাইনের শর্টকাট কমান্ড হচ্ছিল এসপিএল ইন্টার। এই ক্ষেত্রে আমাদের হচ্ছিল এই অর্থটা বন্ধ রাখতে হবে। এসপি লাইনটা কি বলেন? বলেন। এটা তো স্যার সোজা দিলেও বাঁকা হচ্ছে। বাঁকা হোক, স্মুথ দেখেন, এটা কার্ভ লাইন, স্মুথ কার্ভ লাইন। কিন্তু আপনি কিন্তু পলি লাইন দিয়ে কিন্তু হয়তো ওরকম আঁকতে পারবেন, কিন্তু অনেকগুলা ভেঙ্গে 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 ভেঙ্গে, কিন্তু এটা কিন্তু পিওর কিন্তু স্মুথ কার্ভ নয়। দেখেন এগুলো কিন্তু স্মুথ কার্ভ। কই ভেঙে যাচ্ছে, কই ভেঙে যাচ্ছে, কই? এটা কোনো ভাঙ্গা লাইন নাই। দেখেন তো এসপি লাইনটা আপনারা টানতে পারতেছেন কিনা? এসপি লাইন কমান্ড হচ্ছে হলো এসপিএল। ঠিক আছে হচ্ছে। যখন আপনি হচ্ছে হলো স্মুথ লাইন টানবেন, স্মুথ কার্ভ লাইন টানবেন। এই আচ্ছা আপনাদের এতবার করে কার্ভ বলতেছে। আচ্ছা কার্ভ লাইন আর স্ট্রেট লাইনের মধ্যে পার্থক্য কি? কার্ভ মানে একটু বাঁকানো, একটু কার্ভ মানে হচ্ছে হলো দেখেন এটা কিন্তু সোজা লাইন নয়, স্ট্রেট লাইন নয়, এটা কিন্তু কার্ভ হয়ে ঘুরে দিক দিয়ে পেছে বেড়ে যাবে। কিন্তু পলি লাইনও যদি আমরা এভাবে টানার চেষ্টা করি, আসলে এতটা কি স্মুথ হবে? না স্যার, অতটা স্মুথ হবে, অতটা কিন্তু স্মুথ হবে না। দেখেন আমি ওরকম করার চেষ্টা করতেছি কিন্তু অতটা স্মুথ হবে না। তো এটাই হচ্ছে কার্ভ লাইন হচ্ছে এসপিএল। মানে একটা সুতোকে আমরা যে কোনো শেপ দিতে পারি, কিন্তু একটা পাইপকে আমরা যে কোনো শেপ দিতে পারি না। রাইট, একটা পাইপকে আমরা যে কোনো শেপ দিতে পারি না, কিন্তু একটা সুতাকে আমরা যে কোনো শেপ দিতে পারি। এটা মনে করেন ওই সুতার মতোই। আচ্ছা আপনারা তো অনেক কিছু আপনারা কি এর আগে কোনোদিন এই ধরনের কার্ভ লাইন কেউ টানছেন অটোক্যাডে? না স্যার। আপনাদের মধ্যে তো অনেকেই কাজ করেন, আপনারা কি এরকম কার্ভ লাইন টানছেন কখনো? একজন আছেন? ভাইয়া আমি একটা সার্কেলের উপর দিয়ে এই লাইনটা টানবো, তাহলে কিভাবে একটু দেখিয়ে দিবেন? সার্কেলের উপর দিয়ে? আপনি তো সার্কেল তো আঁকাই শিখেন না এখনো। না, সার্কেলে কি যাওয়াটা ঠিক হবে?
গোল যে কোনো জিনিসের উপর দিয়ে আমি এভাবে আঁকবো, তো সেক্ষেত্রে না, কিভাবে? গোল যে কোনো এই জিনিসটা আপনাকে শিখালাম, আপনার নিচে যখন একটা ইমেজ থাকবে ওই ইমেজ অনুযায়ী আপনি ইয়েটা করবেন। তো এটা পরবর্তীতে যায় দেখেন এর উপর একটা ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু কিছু ডট আছে, দেখেন এই ডটগুলো একটা ক্লিক করে কিন্তু ডটগুলো আপনি কিন্তু মডিফিকেশন করতে পারেন। এটা পরে 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 আপনাকে কি জন্য এটা দেখালাম, এটা আমি পরে দেখাবো, কিন্তু অন্তত কমান্ডটা শিখে থাকেন। এসপিএল মানে এসপি লাইন, ফুল ইয়ে চলে এসপি লাইন। তো এই ডটেড গুলাতে ক্লিক করলে কিন্তু একটু আপনি মডিফিকেশন করতে পারেন, আপনার মতো করে আপনারা নিতে পারেন। এটা কি জন্য দেখালাম এটা আমরা পরবর্তীতে জানবো, কিন্তু আপনারা আপাতত জাস্ট যে বিষয়টা আপনারা জেনে রাখেন জাস্ট। দেখেন তো এরকম আপনাদের হয় কিনা, দেখেন তো হইতেছে? হ্যাঁ স্যার হচ্ছে। আমরা কিন্তু পরবর্তীতে কিন্তু এটা কিন্তু এভাবে করে লাইন টানার পরে কিন্তু ইয়ে করতে পারি। শুধু এটা না, আমরা কিন্তু পলি লাইনও কিন্তু করতে পারি। দেখেন এটা দেখানো হয় নাই সেই টাইমে। এই যে জায়গাগুলোতে একটা ডট দেখা যাচ্ছে, ওই জায়গাগুলোতে একটা জাস্ট একটা ক্লিক দিয়ে দেখেন উপরে দিয়ে কিন্তু উঠানামা করা যাচ্ছে। আপনাদের মনে যায় না? না যায় স্যার। জি স্যার, ক্লিক দিলে একটা লাল চিহ্ন হচ্ছে সবুজ থেকে। হ্যাঁ, তো এই বিষয়টা মোটামুটি আমাদের হলো ইয়ে গেল এসপি লাইন। হ্যাঁ, আচ্ছা এবার আমি আরেকটা নতুন একটা থিওরি আপনাদের সামনে আনতে চাই। থিওরিটা হলো স্যার এটা উপরে কমান্ড বারে স্যার কোনটা এসপি লাইনটার ইয়াটা স্যার রিবনে স্যার কোনটা, এটা একটু দেখা দেন স্যার। আচ্ছা এই যে দেখেন উপরে যে এই যে ড্র টুলবার আছে, এই যে এই টুলবারের নামটা কিন্তু ড্র টুলবার। হ্যাঁ, এই ড্র টুলবার দেখেন নিচের দিকে দেখেন একটা ড্রপ মেনু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে কিন্তু এসপি লাইন, এই যে আমি প্রথম এটার ইয়াটা দেখাইছি এসপি লাইন, এসপি লাইন ফিট, আর এটা হচ্ছে এসপি লাইন হচ্ছে সিবি। আচ্ছা এসপি লাইন ফিট আর এসপি লাইন সিবির মধ্যে ডিফারেন্সটা কি এটা আমরা একটু দেখি। আচ্ছা আমি মুখে না বলে আমি কাজটা দেখাই। প্রথমে দেখেন এসপি লাইন ফিট দে, প্রথমটা আইকন ক্লিক করে আমরা হচ্ছে এসপি লাইনটা এলাম। আচ্ছা অর্থটা বন্ধ করে দিই। এবার দেখেন দ্বিতীয়টাতে এসপি লাইন অঙ্কন করব। দ্বিতীয়টা এটার নাম হচ্ছে হলো দেখেন এরপর মাউস পয়েন্টার নিয়ে গেলে পুরো নামটা দেখাচ্ছে যে এসপি লাইন সিবি। প্রথমটা হচ্ছে এসপি লাইন ফিট, দ্বিতীয়টা হচ্ছে এসপি লাইন সিবি। এবার এটা হচ্ছে এসপি লাইন সিবি, কারণ দুটা কিন্তু একই। কিন্তু এখন ডিফারেন্সটা কি দেখেন, ডিফারেন্সটা একটু দেখায় আপনাকে। দেখেন এটা ক্লিক করলাম, দেখেন এই ডট গুলা দেখেন লাইনের উপরেই কিন্তু ডট গুলো আছে, আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। কিন্তু এটা সিলেক্ট করেন, দেখেন এই ডট গুলো কিন্তু লাইনের উপরে না, এগুলো কিন্তু ইয়ের মতো করে পলি লাইনের মতো আছে। আপনি এই এইগুলাতে ক্লিক করে কিন্তু আপনি মডিফিকেশন করতে পারেন। বিষয়টা বুঝলেন? এসপি লাইন ফিট আর এসপি লাইন সিবির মধ্যে ডিফারেন্সটা? জি স্যার। বোঝা যায় নাই। আর আজকের লাস্ট স্ক্রিন দেখতে পাচ্ছি না কেন আমি? আজকের লাস্ট একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা দেখেন এসপি লাইন ফিট এবং এসপি লাইন সিবির মধ্যে ইয়েটা দেখেন, পার্থক্যটা দেখেন। এটা নিয়ে আমরা পরে আরো এটা নিয়ে আলাপ আসবে, যখন জমি জমার ভিতরে ঢুকবো এটা নিয়ে আলাপ পরে আসবে। তো লাস্ট একটা টপিকস কথা বলি, শেষ টপিকস হচ্ছে হলো একটা লাইন। স্যার টপিকস আমি স্যার 2 সেকেন্ড একটু একটা কথা বলি স্যার। এই যে এসপি লাইন আমরা পারলাম, পলি লাইনে যেমন আমরা এলআইডি স্ক্রিন দেখতে পাচ্ছি না কেন? এরিয়া বের করতে পারি, ঠিক এসপি লাইনে স্যার আমাদের এরিয়া বের হয়ে যাবে। স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। আপনি দেখেন আপনি কিছু একটা করছেন, স্ক্রিন দেখা যাচ্ছে, কারণ আমার একটা এক্সট্রা ডিভাইসে কিন্তু আমি দেখতেছি। আপনার স্ক্রিনে কি দেখতেছেন ওটা কিন্তু আমার এক্সট্রা ডিভাইসে কিন্তু আমি দেখতেছি, কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্ক্রিন দেখা। হ্যাঁ বলুন। হ্যাঁ নাইদুল ইসলাম ভাই বলেন। নাইদুল ইসলাম ভাই বলেন। এসপি লাইন এবং এসপি লাইন সিবি যেটা দুটা লাইন টানলেন, তো দুটা মডিফাই পসিবল বুঝলাম। এখানে আমরা যখন পলি লাইন টানি এটা যেমন এরিয়া বের করতে পারি, ঠিক এসপি লাইনে কি এরিয়াটা বের হয় স্যার? ভালো প্রশ্ন করছেন। তো উনি ওনার প্রশ্নটা আগে আমি একটু পরিষ্কার করে দিই। উনি আমাকে প্রশ্ন করছে যে আপনি কি এই কথাটাকে আমার কাছ থেকে শুনছেন, আপনি যে প্রশ্নটা করছেন? স্যার না, আমি আমার মনে একটা কৌতূহল জাগলো তাই আমি প্রশ্নটা করলাম। যদিও এটা একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্নটা, পরবর্তীতে হয়তো উত্তর পাবো, কিন্তু এরপরে মনে হয়েছে যেহেতু এসপি লাইন সামনে আসছে
এটা সম্পর্কে একটু জেনে নেই, কৌতূহল জাগলো আর কি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি একটা এসপি লাইন আগে টেনে নিই, দাঁড়ান। এটা নিয়ে এখন প্রশ্ন না করলেই পারতেন, যা করছেন সমস্যা নাই, প্যারা নাই। সাপোজ এটাই আমার একটা এসপি লাইন, একটা ভূমি। আচ্ছা, ওনার ওনার প্রশ্নটা আগে আমি পরিষ্কার করে দেই। আচ্ছা, ওনার প্রশ্নটা আগে পরিষ্কার করে দিই। উনি আমাকে প্রশ্ন করছে যে পলি লাইন দিয়ে আমরা যে ক্ষেত্রফল বের করতে পারি, কিন্তু এসপি লাইন দিয়ে কি আমরা আদৌ একটা জমির ক্ষেত্রফল বের করতে পারবো? প্রশ্ন তো এটাই নাকি? জি স্যার। আচ্ছা, তো এই কথাটা উনি ঠিকই বলছে যে আসলে এসপি লাইন দিয়ে ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে একটু সমস্যা দেখা যায়, কিন্তু এসপি লাইন দিয়েও ক্ষেত্রফল বের করা আছে, সেটা আলাদা একটা টেকনিক আছে। কিন্তু আসলে এসপি লাইনটা ব্যবহার না করাটাই বেটার। কিন্তু আপনি কোনো একটা ড্রয়িং করতে গিয়ে আপনাকে বাধ্য হয়ে এসপি লাইনটা আপনাকে ইউজ করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি এসপি লাইন ব্যবহার করতে পারেন, কিন্তু এটা একটা আলাদা একটা টেকনিক আছে। কিন্তু এসপি লাইনেরও কিন্তু ক্ষেত্রফল বের করা সম্ভব। আর এসপি লাইনে আসলে আমাদের অ্যামিনশিপের কাজগুলো করা ঠিক নয়, কারণ এসপি লাইন দেখবেন এই যে আমি এসপি লাইনে বা জমি এভাবে আমার প্রতিটা লাইন কিন্তু কাট, কোনো লাইন কিন্তু সোজা না। আপনি কি এভাবে কাট করে কি ফিতা ধরতে পারবেন বলেন তো? কখনোই না। তো আপনি যদি এইভাবে কাট করে যদি ফিতা না ধরতে পারেন, তাহলে এটা আপনি টানতেছেন কেন? তো এই প্রশ্নটা কিন্তু এখন করার দরকার ছিল না, এটা আরো পরে যখন আমি এসপি লাইন নিয়ে ইয়ে করবো তখন করার দরকার ছিল। তারপর করছেন, ভালো হয়েছে। তো এটা আমি ক্লিয়ার করে দিলাম, এসপি লাইনে কিন্তু অ্যামিনশিপের কাজ করাটা উচিত নয়, কিন্তু থ্যাংক ইউ স্যার, আমি আমার উত্তর পাই গেছি স্যার এখান থেকে। উচিত নয়, কিন্তু এটা মানে আপনি তো ফিতা ধরতে পারবেন, আপনি মাপে কি করবেন? এভাবে করে বাঁকা করে কোন দিক দিয়ে বাঁকা করতে হবে, আপনার তো রেফারেন্স পাবেন না। তো এই জন্য আপনার এইভাবে আসলে ফিতাটা আপনি ধরতে পারবেন না। আচ্ছা, লাস্ট আর একটা কথা যেটা আমি বারবার বলতে যাই, আপনারা আটকাইতেছেন। এই যে দেখেন একটা লাইন উপর থেকে নিচ পর্যন্ত নেমে আসছে, ঠিক আছে? ঠিক আছে জি স্যার। উপরের দিকে যদি সাপোজ ধরেন উত্তর হয়, নিচের দিকে যদি দক্ষিণ হয়, তাহলে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নিচে নেমে আসছে। আচ্ছা, উপরে উত্তর দক্ষিণের কথা না বলি, উত্তর দক্ষিণ বলে ডিফিনিশনটা ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা লাইন দেখেন উপর থেকে নিচ পর্যন্ত নেমে আসছে, এই লাইনের নাম কি? এটা আমরা লম্ব বলতে পারি, স্ট্রেট লাইন বলা যায়, হরিজন্টাল লাইন। উপর থেকে যে লাইনটা নিচের দিকে নেমে আসতেছে এটার নাম হচ্ছিল ভার্টিক্যাল লাইন। আর যে লাইনটা ডান দিক থেকে বাম দিকে বা বাম দিক থেকে ডান দিকে যাইতেছে এই লাইনটার নাম হচ্ছিল হরিজন্টাল লাইন। হরিজন্টাল জি। তো এটাকে আমরা কি বলতে পারি চলো ভার্টিক্যাল অর্থোগোনাল লাইন? ভার্টিক্যাল অর্থোগোনাল লাইন কি বলতে পারি? জি স্যার পারি। অবশ্য অর্থোগোনাল শব্দটা বলার দরকার নাই, কারণ ভার্টিক্যাল লাইন সবসময় অর্থোগোনালই থাকবে। অর্থোগোনাল না হলে ওটাকে ভার্টিক্যাল, আসলে প্রপারলি ভার্টিক্যাল লাইন বলা চলে না। যে লাইনটা উপর থেকে নিচের দিকে নামে এটাকে বলছে হলো কি বলতেছে বলেন? ভার্টিক্যাল লাইন। আর যে লাইনটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে ওই লাইনটাকে সবাই বলতে পারতেছেন তো? হরিজন্টাল, এটা দ্রুত বলবেন, বুঝছেন? আমার মতো এত ধীরে ধীরে বলবেন না, বলবেন হরিজন্টাল। বলতে পারতেছেন? উচ্চারণ করেন তো, আমার সাথে উচ্চারণ করেন, হরিজন্টাল। হরিজন্টাল। ইব্রাহিম খলিল ভাই স্যার বলেন দেখি, আপনি বলেন দেখি। হরিজন্টাল। হরিজন্টাল, গুড, এই তো সুন্দর করে উচ্চারণ করছেন। আচ্ছা, হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন, ঠিক আছে। এবার আমাদের লাস্ট এটাই হচ্ছিল আজকে। মোটামুটি অনেক কাজ দেখানো হয়েছে। তো আপনারা কালকে আমার ভিডিওটা ওপেন করে, ভিডিও রেকর্ড তো চলতেছে, ভিডিওটা আপনি ওপেন করে আপনি দেখবেন কি কি কাজ শিখাইতেছে, ওগুলো আপনি দেখবেন যে আপনি এই কাজগুলো পারতেছেন কিনা। আজকে কি কি কাজ শিখাইছে আমার নিজেই ভুলে গেছি। তো এটা হচ্ছে হলো কনস্ট্রাকশন লাইন। শুধু কনস্ট্রাকশন লাইন বিল্ডিং এ লাগে বিষয়টা তা নয়, বিভিন্ন লাইনের রেফারেন্স নিতে গিয়ে কিন্তু আমাদের কনস্ট্রাকশন লাইনের দরকার হয়। আচ্ছা, কনস্ট্রাকশন লাইনের কমান্ডটা কি? প্রথমে কমান্ডটা আমরা জেনে নিই। কমান্ডটা হচ্ছে হলো এক্স লাইন।
এক্স লাইন এক্সেল শর্টকাট কমান্ড হচ্ছে হলো এক্সেল, আর হচ্ছে হলো ফুল কমান্ড হচ্ছে হলো এক্স লাইন এক্সেল ইন্টার। দেন দেখেন তো নিচের দিকে কি কি লেখা আছে দেখেন, এখানে হচ্ছে এক্স লাইনের কমান্ডের নাম, দেন হচ্ছে স্পেসিফাই দা পয়েন্ট। এখন বলতেছে এইচ ও আর হর, হর মানে কি হরিজন্টাল না ভার্টিক্যাল, তো আমরা হরিজন্টাল নেই, হরিজন্টাল দেখেন ক্লিক করলাম, দেখেন একটা লাইন কিন্তু অটোমেটিক লাইনটা সৃষ্টি হয়ে গেল। এখন জুম আউট করেন, দেখেন এই লাইনের শেষ আর দেখতে পাবেন না, এই জুম আউট করেন এই লাইনের শেষ আপনি দেখতে পাবেন না। তো এটা সাধারণত রেফারেন্স নেওয়ার জন্য আমাদের কিন্তু এটার দরকার পড়ে, আমাদের বিল্ডিং এ মাস্ট, এটা আমাদের মাস্ট লাগে। এবং জমি জমার বিষয়ে কিছু কিছু জায়গাতে রেফারেন্স নেওয়ার জন্য এই লাইনগুলো আমাদের কিন্তু নিতে হয় কিন্তু। তো যদি আমরা যদি এবার যদি এক্স এল ইন্টার দিয়ে যদি এবার যদি ভার্টিক্যাল দিই, তাহলে লাইন কোন দিক বরাবর আসবে রেফারেন্স লাইনটা? উপর থেকে নিচে। এবার জুম আউট করেন, দেখেন এটা কি শেষ দেখতে পাবেন? জি না, এর শেষ নেই, কারণ এটা হচ্ছিল একটা রেফারেন্স নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের কাজের সুবিধার্থে অনেক সময় আমাদের রেফারেন্স নিতে হয়। এবার আমরা রিবনে দেখি এই দুটা ইয়েটা কোথায় আছে রিবনে। এই ড্র অপশনে ক্লিক করলাম, ক্লিক করে এই যে এক্স লাইন, একটু এই লাইনের উপর কি একটু খেয়াল করছেন? দুই দিকে তীর চিহ্ন আছে, দুই দিকে তীর চিহ্ন আছে, মানে এটার নাম কি? জি স্যার, এটা মানে রেখা 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 স্যার, এটা হচ্ছিল রেখা। আরে এটা কি? এটা হচ্ছে যে আপনার রশ্মি রশ্মি রশ্মি। এটাই হচ্ছিল আপনার রিবনের মধ্যে, এটাই হচ্ছিল আপনার হচ্ছিল এক্স লাইন, বুঝছেন? এটা আমাদের অনেক সময় ইয়া নিতে হয়, রেফারেন্স নিতে হয়। এখন বিষয় হলো আমি আমার প্রিভিয়াস স্টুডেন্টরা অনেকে আছে এখানে, তারা হয়তো বলবে আরে এটা এবার প্রথম দেখাইতেছে, এতদিন তো আমরা রেফারেন্স এবার লাইন টাইনের রেফারেন্স নিছি। আসলে লাইন টাইনের রেফারেন্স নেওয়াটা মুশকিল, বুঝতে পারছেন? তো তার থেকে ভালো এক্সেল ইন্টার দিয়ে আপনি লাইনটা ভার্টিক্যাল নেবেন না হরিজন্টাল নেবেন। এখানে এই হরিজন্টালে ক্লিক করলে হরিজন্টাল হবে, আবার হচ্ছে হলো ভার্টিক্যাল নিলে ভার্টিক্যাল হবে। আবার যদি কোনো কোণ সেট করে দিতে চান, দেখেন ANG এই অ্যাঙ্গেলের উপর ক্লিক করে একটা কোণ সেট করে দেন 30 ডিগ্রি, এই 30 ইন্টার, এই দেখেন 30 ডিগ্রিতে এবার হয়েছে। এই 30 ডিগ্রি কোণ 30 ডিগ্রি হচ্ছে এই এখান থেকে অর্থগণনা সাপেক্ষে এইটুকু হচ্ছে 30 ডিগ্রি। আবার অনেক সময়, আচ্ছা আমি আরেকটা পেজ নেই, মজার জিনিস আবার অনেক সময় যারা ডিজিটাল সার্ভিং এর ক্ষেত্রে এই বিষয়টা একটু লাগবে, একটু বলি। আপনারা এই রেফারেন্স লাইনগুলো 00 অরিজিনে নিতে পারেন। যেমন এই যে যেমন দেখেন এখানে ইউসিএস দেখতেছেন, এই ভার্টিক্যাল যে লাইনটা দেখতেছেন এটা হচ্ছে কোন অ্যাক্সিস? আরে কথা বলো না, এক্স অ্যাক্সিস। এই হরিজন্টাল লাইনটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ভার্টিক্যাল লাইনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা যদি অ্যাক্সিস বরাবর যদি কোনো ইয়ে নিতে চাই, কোনো যদি হচ্ছে রেফারেন্স লাইন যদি নিতে চাই, তাহলে প্রথমে হচ্ছে এক্সেল ইন্টার দিয়ে দেন, এক্সেল ইন্টার, দেন হচ্ছে এই যে এখানে ডাইরেক্ট লিখে দেন হচ্ছে 0,0, দেন এখানে আপনি হরিজন্টালে ক্লিক করে দেন। আচ্ছা আমি ভুল করছি। আচ্ছা আচ্ছা দেখেন প্রথমে আমরা এক্সেল কমান্ড দিলাম, এক্সেল ইন্টার, দেন আমাকে ডিসাইড করে দিতে হবে যে আপনি লাইনটা ভার্টিক্যাল চান না হরিজন্টাল চান। সাপোজ ধরেন আমি ভার্টিক্যাল লাইন চাই, ভার্টিক্যালে ক্লিক দেবো, তারপরে এখানে অরিজিন দিয়ে দেবো 0,0 ইন্টার। দেখেন আমার অরিজিন বরাবর কিন্তু একটা ভার্টিক্যাল লাইন, একটা রেফারেন্স লাইন কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কত দূর লাইন গেছে আল্লাহ মাহবুব জানে। যতই জুম আউট করেন আপনার শেষ সীমানা কিন্তু দেখতে পাবেন না, কিন্তু ভার্টিক্যাল বরাবর হয়ে গেছে। একটু ভাইয়া আরেকবার প্লিজ, আরেকবার। আচ্ছা আমার ইয়েগুলো আছে বুঝছেন, রেকর্ড কিন্তু চলতেছে বুঝছেন। আচ্ছা আবারও দেখাই, এটা ডিজিটাল সার্ভিং এর ক্ষেত্রে লাগবে বুঝছেন, আমাদের ম্যানুয়াল সার্ভিং এর ক্ষেত্রে হবে না। আর আমি আপনাকে ডিজিটাল সার্ভিং এর কোর্স করাইতেছি না, আমি আপনাকে ম্যানুয়াল অটোক্যাড কোর্স করাইতেছি। তো ডিজিটাল সার্ভিং এর কোর্স আমরা ডিজিটাল সার্ভিং এর কোর্সও লঞ্চ করব, তো আমাদের পর্যাপ্ত সরঞ্জামাদি না থাকার কারণে ইয়ে করতে পারতেছে না, কিন্তু ডিজিটাল সার্ভিং এই বিষয়টা লাগবে। শরীফ ভাই শিখে দেন কি করবো বলেন?
আমি জানতে চাইছি স্যার, আমি জানতে চাইছি আমি এই কমান্ডটা কিভাবে দেব? এক্সেল কমান্ড দিব। এই যে কোনো একজন বলবেন, এই ইয়ে স্যার বলেন, কি নাম ওনার, খুরশিদ আলম স্যার বলেন। এক্সেল এন্টার। ইন্টার। এবার আপনি ডিসাইড করেন আপনি হরিজন্টাল লাইন, এই রেফারেন্স লাইনটা হরিজন্টাল চান নাকি ভার্টিক্যাল চান? ভার্টিক্যাল। আপনি ভার্টিক্যাল লাইন চান, তাহলে এখানে ভার্টিক্যালের উপর একটা ক্লিকও করতে পারেন বা ভি ইন্টারও দিতে পারেন। দেখেন ভিটা ব্লু কালারের, দেখেন একটু জুম করি, এখানে ভি ইন্টারও দিতে পারেন, কিংবা এখানে এর উপর একটা মাউস পয়েন্টার দিয়ে একটা ক্লিকও দিতে পারেন, করে দিলাম। এবার আপনার চলো পয়েন্টটা দিয়ে দেন, অরিজিন পয়েন্ট হইতে পারে বা যে কোনো কোঅর্ডিনেট পয়েন্ট, যে কোনো কোঅর্ডিনেট পয়েন্ট হতে পারে। আমরা অরিজিন পয়েন্টে আপাতত দিই 0,0,0 ইন্টার। এবার আমরা দেখি, জুম আউট করি, দেখেন আমার হচ্ছে ভার্টিক্যালি কিন্তু একটা লাইন কিন্তু এই এক্স অরিজিনে, মানে 0 অরিজিন কিন্তু সেট হয়ে গেছে। জি স্যার। এইটা কিন্তু আমাদের ডিজিটাল সার্ভিং এ ব্যাপক কাজে লাগে এবং আমাদের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এও এটার ব্যাপক কাজ আছে, ঠিক আছে। আর আপনারও কোনো কারণবশত এটা হচ্ছিল রেফারেন্স কিন্তু নেওয়া লাগতে পারে। যখন জমি জমার ভিতরে ঢুকবো, আমাদের জমি জমা প্রায় 20 থেকে 22টা ক্লাস পরে জমি জমার ভিতর হয়তো আমরা ঢুকবো। তো 20-22টা ক্লাস কিন্তু আমরা এই টুলস বার নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করতেই থাকবো। আচ্ছা, তো মোটামুটি আজকে এই পর্যন্তই। এই বিষয়টা দেখানোর জন্য সেদিন আমরা রেখা, রশ্মি, রেখাংশ নিয়ে কিন্তু আমরা আলাপ করছি। আপনি কিন্তু এখন যদি হুট করে বলেন যে আমি রেখা চিনি না, রশ্মি চিনি না, রেখাংশ চিনি না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আমরা কিন্তু ভার্টিক্যাল লাইন চিনি, জি স্যার। হরিজন্টাল লাইন চিনি আমরা, জি স্যার। জি স্যার। অর্থোগোনাল লাইন আমরা চিনি, জি স্যার। ডায়াগোনাল লাইন চিনি, জি স্যার। আচ্ছা, তো আসলে এখন আমার মাথার উপর দিয়ে পার হয়ে যাইতেছে। এখন বিষয়টা হলো আজকে কি কি দেখাইছি বলেন? আজকে তো অনেক হিজিবিজি ক্লাস হয়ে গেল। আপনারা ক্লাস রেকর্ড শুনেন। আর একটা কথা বলি, আপনারা চিন্তা করেন না যে ভাই আমি এগুলো এত কিছু শিখতেছি, তো সব ভুলে যাইতেছি। একটা বিষয় বলেন নাই, একটা বিষয় আপনার যখন কাজে লাগবে, বুঝছেন, যখন আপনি দেখতেছেন যে না আমার এই কাজটা করতে, বাই ডিফল্ট আপনার মস্তিষ্ক থেকে বেরিয়ে আসবে। কিন্তু আপনি যদি এটা প্র্যাকটিস করেন তখন বেরোয় আসবে। আপনাকে বেশি নয়, 5 থেকে 6 মিনিট বা 10 মিনিট আপনি প্র্যাকটিস করবেন আগামীকাল, আজকে নয়, বুঝতে পারছেন? আগামীকাল। তো আপনার যখন যেটা লাগবে তো সেটা স্যার ক্লাস শেষ টাইমে আপনার কাছে আমি একটা জিনিস দেখে নিতে চাই। হ্যাঁ বলেন। বলছি কি যে আপনি যখন ওই ওস্ন্যাপে যে সেটিংসটা দেখালেন, আমি তো ওই